এটা কাদম্বরী দেবীর জীবন কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গল্প কবিতায় কাদম্বরী নামটি হরহামেশাই লক্ষণীয়। কে ছিল এই কাদম্বরী, যে কিনা রবীন্দ্রনাথের প্রেরণা হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই কাদম্বরীর সম্পর্কই বা কী? 1275 বঙ্গাব্দের 25শে আষাঢ় যতীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করে ঠাকুরবাড়িতে আসে 9 বছরের ছোট্ট মেয়ে কাদম্বরী। শিশু কাদম্বরীর চোখে তখন হাজারো স্বপ্ন। পুকুর থেকে একটি মাছ ধরে সমুদ্রে ছেড়ে দিলে যা হয়, কাদম্বরীরও ঠিক তেমনটাই দশা। এত বড় জমিদার বাড়িতে সবাই বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত। সম্পদ, আভিজাত্য এবং চাকচিক্যকে পার করে কাদম্বরীর চোখ পড়ে তারই সমবয়সী একটি বালক রবির দিকে। যতীন্দ্রনাথের ছোট ভাই রবি ওরফে রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পর্কে কাদম্বরীর দেবর। দেয়ালের আড়াল থেকে উকি দিয়ে রবি তার নতুন বৌদিকে দেখার চেষ্টা করছে। আস্তে আস্তে কাদম্বরী এই বাড়িতে অভ্যস্ত হয়ে ওঠে, কিন্তু তবুও তো একটি বাচ্চার একজন খেলার সঙ্গীর প্রয়োজন। কাদম্বরীর এ অভাব পূরণ করে রবি। তারা একসঙ্গে লেখাপড়া, খেলাধুলা এবং খুনসুটিও করত। কাদম্বরীকে রাগিয়ে রবি অনেক আনন্দ পেত, যা কাদম্বরীরও খারাপ লাগতো না। এবারের মেজবউ জ্ঞানদানন্দিনী, যেমন তার রূপ তেমনই রুচি, শিক্ষিত, বুদ্ধিমতী আর গুণবতীও। মেজবউয়ের সাথে কাদম্বরীর স্বামীর সম্পর্ক বেশ ভালো ছিল। ইতিহাস, সাহিত্য, রাজনীতি এই সকল বিষয়ে তারা একসাথে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে কাটিয়ে দিত। কিন্তু এ সকল আলোচনা কাদম্বরীর মাথায় ঢুকতো না। সে তো কেবল রবির কথাই বুঝত, কারণ রবি ছিল তার খেলার সাথী। বড়দের এইসব বই পুস্তক বোঝার যথেষ্ট বয়স তখনও কাদম্বরীর হয়নি। কাদম্বরীর বাবা ছিল ঠাকুরবাড়ির কাজের লোক, তাই তার মেজ ভাসুরের কখনোই কাদম্বরীকে বাড়ির বউ হিসেবে যোগ্য মনে হতো না। কেন যে তার বাবা এমন সিদ্ধান্ত নিয়েছিল সে তাই ভেবে পায় না। যাই হোক, বিয়ে তো এখন হয়েই গেছে। ছেলের শ্বশুরকে দিয়ে তো আর বাড়ির কাজ করানো যায় না। এটা ভেবে কাদম্বরীর শ্বশুর কাদম্বরীর বাবাকে যথেষ্ট অর্থ দিয়ে কাজ থেকে ছুটি করিয়ে দেয়। বাবা চলে যাবার পর কাদম্বরী আরও একা হয়ে পড়ে। তখন রবির দুষ্টুমেই কাদম্বরীর মন ভালো করত। এমনটা নয় যে কাদম্বরীর তার স্বামীর সাথে সম্পর্ক খারাপ, কিন্তু সে ব্যস্ত মানুষ, সবসময় তো আর কাদম্বরীকে সঙ্গ দিতে পারে না। এভাবেই কেটে যায় কয়েক বছর। কাদম্বরী এখন একজন পরিপূর্ণ নারী। রবিও অনেক বড় হয়ে গেছে, কিন্তু তাদের ছোটবেলার অভ্যাসগুলো এখনও রয়ে গেছে। কর্মব্যস্ততার কারণে কাদম্বরীর স্বামী প্রায়শই বাইরে থাকতো। তখন কাদম্বরী রবিকে নিয়েই ব্যস্ত থাকতো। কাদম্বরী সবসময় তার স্বামীকে নিজের থেকে এক ধাপ ওপরে রেখেছে, যেন সে যতীন্দ্রনাথকে পূজা করত। হয়তো এই কারণেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়নি। কিন্তু যতীন্দ্রনাথ সর্বদাই কাদম্বরীকে তার যোগ্য মর্যাদা দিয়েছে। রূপে গুণে কাদম্বরী এখন মেজবউকেও ছাড়িয়ে গেছে। তার জন্য মেজবউ মাঝে মধ্যে কাদম্বরীর উপর বেশ নারাজ হতো। তবে বিষয়টি তেমন গুরুতর নয়। ঠাকুরবাড়ির বড় বউ সাহিত্যে অনেক সময় ব্যয় করত। পুরুষ শাসিত এই সমাজে নারীদের অধিকার নিয়ে সে লেখালেখি করত, যার জন্য তার মেয়ে উর্মিলা কাজের লোকদের কাছে মানুষ হচ্ছিল। তবে কাদম্বরী উর্মিলাকে অনেক ভালোবাসত। রবির লেখা কবিতাগুলোকে কাদম্বরী গান বানিয়ে উর্মিলাকে শোনাতো, যা দেখে রবিও অনেক আনন্দ পেত। কাদম্বরীর এখনও কোনো সন্তান নেই, তবে কাদম্বরীর মা হবার অনেক শখ। স্বামীর নজরে পড়ার জন্য কাদম্বরী সবসময় সেজেগুজে থাকত। কিন্তু কোনো এক কারণে যতীন্দ্রনাথ কাদম্বরীর চোখে প্রেম খুঁজে পেত না। যতীন্দ্রনাথের নজরে আসতে কাদম্বরীর সাহিত্য চর্চাও শুরু করে। যতীন্দ্রনাথ একদিন শুয়েছিল। কাদম্বরী তাকে শুনিয়ে শুনিয়ে সাহিত্য নিয়ে বিভিন্ন কথা বলছিল, কিন্তু সে তো অন্য কোনো চিন্তায় ডুবেছিল। কোনো একটা জাহাজের ব্যবসার কথা ভাবছিল। এই সময় মেজবউ আসে। যতীন্দ্রনাথ তখন লাফ দিয়ে উঠে পড়ে এবং অনেক উৎসাহ নিয়ে মেজবউয়ের সাথে এ ব্যাপারে আলোচনা শুরু করে, যেন কাদম্বরী সেখানে উপস্থিত ছিল না। বিষয়টি মেজবউ খেয়াল করে। এদিকে দেখা যায় রবি আপন মনে কবিতা লিখছে। কবিতা লিখতে গিয়ে কবে যে কাদম্বরী তার প্রেরণা হয়ে গেছে তা সে নিজেও জানে না। আজকাল তো বিভিন্ন পত্রপত্রিকায়ও রবির কবিতা প্রকাশ হচ্ছে। রবি যখন কাদম্বরীকে নিয়ে লেখা কবিতাগুলো তাকে পড়ে শোনাতো, তখন খুশিতে তার মন ময়ূরী নেচে উঠত। কোথাও তো তার একটা গুরুত্ব আছে, কেউ তো তাকে নিয়ে ভাবে। কাদম্বরী এবং রবি গল্প করে ঘন্টার পর ঘন্টা পার করে দিত। এখন কাদম্বরী যতীন্দ্রকে নিয়েও আর তেমন চিন্তা করে না। রবির মধ্যেই সে নিজের একটি দুনিয়া বানিয়ে নিয়েছে। একজন শিল্পী যখন তার প্রেরণা খুঁজে পায় এবং সেই প্রেরণা যখন নিজের খুশি ছুঁয়ে ফেলে, তখন সমাজের চিন্তা আর কার থাকে। কিন্তু বাড়ির অন্য সদস্যরা সহ কাজের লোকেদেরও বিষয়টি চোখে পড়ছিল। আশেপাশের লোকেরা তখন কাদম্বরী এবং রবিকে নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করে। এমনকি সন্তান না হওয়ার জন্য কাদম্বরীকে খোঁটা শুনতে হচ্ছিল। কাদম্বরীর কান্না দেখে বড় বউ উর্মিলার দায়িত্ব কাদম্বরীর উপর হস্তান্তর করে। এরপর কাদম্বরী উর্মিলাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। এদিকে দেখা যায় লেখাপড়ার জন্য রবিকে দেশের বাইরে পাঠানো হচ্ছে।
রবির যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাবার সিদ্ধান্তের উপর সে কিছু বলতে পারে না। যাবার আগে রবি কাদম্বরীর কাছে আসে বিদায় নেয়ার জন্য। কাদম্বরী তখন রবিকে বলে ওখানে পৌঁছে রোজ আমায় কিন্তু চিঠি লিখবে, আমায় এবার ভুলে যাবে না তো। এই প্রথমবার রবি এবং কাদম্বরী একে অপরের থেকে দূরে যাবার কষ্ট অনুভব করে, যা এর আগে কখনো হয়নি। রবি চলে যাবার পর কাদম্বরীকে নিয়ে তার স্বামী চন্দননগর চলে আসে, যেখানে তার নতুন জাহাজ কোম্পানির কাজ চলছিল। চন্দননগর এসেও কাদম্বরী মনমরা হয়ে থাকত, যা তার স্বামী যতীন্দ্রনাথ লক্ষ্য করে। কয়েকদিন পর রবিও চন্দননগর চলে আসে। মূলত সমুদ্র যাত্রায় রবির ফুফাতো ভাই সত্যপ্রসাদ তার সঙ্গে ছিল। জাহাজ কিছু দূর এগোতেই সত্যপ্রসাদ অসুস্থ হয়ে পড়ে। রবিও সেই সুযোগের সঠিক ব্যবহার করে সত্যপ্রসাদকে নিয়ে ফিরে এসেছে। রবি ফিরে আসায় কাদম্বরী কতটা খুশি তা যতীন্দ্রনাথেরও নজর এড়ায় না। তাই যতীন্দ্রনাথও রবিকে দূরে পাঠানোর বাহানা খুঁজতে থাকে। ভেতরে ভেতরে কাদম্বরী এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। একদিন না একদিন তো রবি ঠিকই চলে যাবে। রবির নামজার যত বৃদ্ধি পাবে, রবি ততই তার থেকে আলাদা হয়ে যাবে। হয়তো কাদম্বরী তখন আর রবির কবিতার প্রথম শ্রোতা হতে পারবে না। রবিকে হারানোর এই ভয় কাদম্বরীকে রবির আরো কাছে নিয়ে আসে। পরের দৃশ্যে দেখা যায় কাদম্বরী তার স্বামী এবং দেবরের সাথে নৌকায় ঘুরতে গিয়েছে। আজকের রাত তারা নৌকায় কাটাবে। হঠাৎই যতীন্দ্রনাথ বলে ওঠে, চল রবি, এখান থেকে আমরা সাঁতার কেটে বাড়ি ফিরে যাই। অনেকদিন হলো নদীর জলে সাঁতার কাটা হয় না। কাদম্বরী তখন রবির হাত ধরে ফেলে এবং বলে তুমি যেতে পারবে না। মূলত যতীন্দ্রনাথেরও জলে নামার কোনো ইচ্ছা ছিল না। সে তো আসলে কাদম্বরীকে পরীক্ষা করছিল রবির প্রতি কাদম্বরী কতই না যত্নশীল। এ সময় যতীন্দ্রনাথের চোখে কাদম্বরীর ভালোবাসা না পাওয়ার আফসোস পরিষ্কার দেখা যায়। হয়তো কাদম্বরী তা বুঝতে পারে না। পরের দিন ছিল মেজ বউয়ের ছেলে সুসীমের জন্মদিন, তাই রবি মেজ বৌদিদের কলকাতার বাড়িতে আসে। মেজ বউ এখানে রবিকে অনেক বোঝায় নিজের ক্যারিয়ারে ফোকাস দেওয়ার জন্য এবং কলকাতায় এসে তাদের সাথে থাকার জন্য। রবি কেন যে চন্দননগর পড়ে রয়েছে তা মেজ বউ বুঝতে পারে না। কাজকর্ম গুছিয়ে যতীন্দ্রনাথও সন্ধ্যায় মেজ বউয়ের বাড়িতে আসে। সেদিন জন্মদিনের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। মেজ বউ যতীন্দ্রনাথ অথবা রবি কাউকেই এত রাতে আসতে দিতে চাইছিল না। যদিও কাদম্বরী চন্দননগরের বাড়িতে একা রয়েছে, তবে সেখানে অনেক কাজের লোকও রয়েছে, তাই তেমন ভয়ের কিছু নেই। কিন্তু রবি কলকাতা থাকতেই চাচ্ছিল না। যতীন্দ্রনাথ তখন রবিকে বলে, আমার এখানে আরো কিছু কাজ রয়েছে, তুই বরং আজ রাতে ফিরে যা। জ্যোতির কথায় রবি যেন হাফ ছেড়ে বাঁচে এবং বৃষ্টির মধ্যে গভীর রাতে চন্দননগর ফিরে যায়। যতীন্দ্রনাথ এবার রবির অনুভূতিটাও বুঝতে পারে এবং নিজেকে কাজকর্মে আরও ব্যস্ত করে তোলে। অন্যদিকে সামনাসামনি রবি এবং কাদম্বরী, তারা নিজেদের মধ্যকার এই লোক দেখানো সম্পর্কের দেয়াল ভেঙে ফেলতে চায়, কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। কয়েকদিন পর কাদম্বরী তার স্বামীর সাথে কলকাতার বাড়িতে ফিরে আসে। দুপুরে একদিন উর্মিলা কাদম্বরীর ঘরে বসে খেলছিল। কাদম্বরী তখন একটু ঘুমিয়ে পড়ে। এই সুযোগে উর্মিলা ঘর থেকে বেরিয়ে আসে এবং সিঁড়ি থেকে পড়ে গিয়ে উর্মিলার মৃত্যু ঘটে। সবাই কাদম্বরীকে অনেক কথা শোনায়। উর্মিলার মৃত্যুতে কাদম্বরী অনেক ভেঙে পড়ে। এদিকে দেখা যায় থিয়েটারের একজন অভিনেত্রীর সাথে যতীন্দ্রনাথ সম্পর্কে জড়িয়ে গিয়েছে। এত কিছুর ভেতর রবি নিয়মিত কবিতা লিখছে এবং তার লেখা পত্রিকায় প্রকাশ হচ্ছে। এমন একটি পত্রিকায় রবি তার স্বপ্নের প্রেয়সীর বর্ণনা দিয়ে একটি কবিতা লেখে, যা মেজ বউয়ের চোখে পড়ে এবং সে তার স্বামীকে এটা দেখায়। এই কবিতায় রবি যে বর্ণনা দিয়েছে তার 100%ই কাদম্বরীর সাথে মিলে যায়। মেজ বউ বুদ্ধিমতী, তাই সে রবির বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে শুরু করে, কারণ এখনই রবিকে না আটকালে ঘরের সম্মান বাজারে ছড়িয়ে পড়বে। শ্বশুরমশাইয়ের সিদ্ধান্তে মেজ বউ যতীন্দ্রনাথকে নিয়ে পাত্রী দেখে আসে। পাত্রী পছন্দ হয়ে যাওয়ায় রবির বিয়ে ঠিক হয়ে যায়। অবশ্য রবি একদিন এসে কাদম্বরীকে জিজ্ঞাসা করে, এই যে রবির বিয়ে হয়ে যাচ্ছে, কাদম্বরীর কি এতে কষ্ট হচ্ছে না? কাদম্বরী তখন তার স্বামীকে নিয়ে একটু দুশ্চিন্তার ভেতর ছিল, কারণ থিয়েটার সেই অভিনেত্রীর সাথে যতীন্দ্রনাথের প্রেমের কথা লোকমুখে সে একটু একটু শুনেছে। এই অবস্থায় কাদম্বরী রবির প্রতি নিজের সকল অনুভূতি লুকিয়ে বলে তার দেবরের বিয়ে, এটা তো তার জন্য অনেক খুশির সংবাদ। কারণ কাদম্বরী বুঝতে পেরেছিল রবির সাথে তার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তাই এখন সে যতীন্দ্রনাথের দিকে মনোযোগ দিচ্ছিল। এরপর রবির বিয়ে হয়ে যায়। বিয়ের পর রবি এবং কাদম্বরীর ভেতর দূরত্ব তৈরি হয়। রবি তার নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কাদম্বরীর থেকে রবির এই দূরত্ব যেন পুরো দুনিয়া থেকেই কাদম্বরীকে আলাদা করে দিয়েছিল। এরপর একদিন রবি এবং তার বউয়ের অনুপস্থিতিতে কাদম্বরী রবির ঘরে আসে। এই ঘরে এককালে সে আর রবি কতই না আনন্দের সময় কাটিয়েছে, কিন্তু এখন এই ঘরে অন্য কোনো নারীর অধিকার। হঠাৎ কাদম্বরীর চোখ পড়ে টেবিলে রাখা রবির ডায়েরিতে। সেখানে লেখা ছিল, এখান থেকে চলে যাও পুরাতন, এখন এখানে নতুন খেলা আরম্ভ হয়ে আছে।
কথাটা রবি কাদম্বরীর উদ্দেশ্যেই লিখেছে, যা বুঝতে কাদম্বরীর কোনো সমস্যাই হয় না। তৎক্ষণাৎ কাদম্বরী অশ্রুসিক্ত চোখে রবির ঘর থেকে বেরিয়ে আসে। আপন বলতে কাদম্বরীর একমাত্র রবিই ছিল, কিন্তু এখন সেও তো হারিয়ে গিয়েছে। বিকেলে রবি কাদম্বরীর ঘরে আসে এবং একটা চিঠির বাক্স কাদম্বরীকে দিয়ে বলে, এগুলো এখন থেকে তোমার কাছেই থাকুক। এই বাক্সে মূলত রবিকে লেখা কাদম্বরীর সকল চিঠি জমানো ছিল। অর্থাৎ রবি এখন কাদম্বরীর কোনো স্মৃতি আর নিজের সাথে রাখতে চাইছে না। সেদিন রাতে ছিল কাদম্বরীর স্বামী যতীন্দ্রনাথের জাহাজ কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান। যতীন্দ্রনাথ কাদম্বরীকে বলেছিল তৈরি হয়ে থাকার জন্য। সন্ধ্যায় সে কাদম্বরীকে নিতে আসবে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে কাদম্বরী রাতের অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে শুরু করে। ঝড়ো হাওয়ায় একটা প্রদীপ যেভাবে এলোমেলো হয়ে জ্বলে ওঠে, ঠিক সেইভাবে আজ কাদম্বরী নিজেকে মন খুলে সাজিয়ে তোলে। তাকে আজ সবার থেকে সুন্দর লাগতে হবে। যতীন্দ্রনাথ যেন আজ নিজের বইয়ের থেকে চোখ না ফেরাতে পারে। অপেক্ষা করতে করতে রাত গভীর হয়। যতীন্দ্রনাথ আসে না। ক্ষণিকের জন্য কাদম্বরীর চোখ লেগে আসছিল। হঠাৎ কাদম্বরী জেগে ওঠে এবং আবার নিজেকে আরেকটু গুছিয়ে নেয়। সময় কাটানোর জন্য কাদম্বরী ঘরের কাপড়গুলো গোছানো শুরু করে। তখনই সে যতীন্দ্রনাথের পাঞ্জাবির পকেটে একটি চিঠি পায়, যা সেই থিয়েটারের অভিনেত্রী যতীন্দ্রনাথকে লিখেছিল। চিঠি পড়ে কাদম্বরী জানতে পারে মেয়েটি অন্তঃসত্ত্বা, তার গর্ভে যতীন্দ্রনাথের সন্তান। তখনই নিচ থেকে আওয়াজ আসে, দিদিমণি, দাদাবাবু গাড়ি পাঠিয়েছে তোমাকে নেয়ার জন্য। তিনি নাকি এখন আসতে পারবেন না, কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে। কাদম্বরী জীবনের গাড়িই তো থেমে গিয়েছে। দরজার খিল আটকে দিয়ে কাদম্বরী বিষ খেয়ে নেয়। সকালবেলা দরজা ভেঙে যতীন্দ্রনাথ ঘরে ঢোকে। কাদম্বরী ততক্ষণে মারা গিয়েছে। সাথেই মারা গিয়েছে কাদম্বরীর স্বপ্ন, আশা এবং অভিমানগুলোও। একজন প্রেমিকা, একজন স্ত্রী, সর্বোপরি একজন মা। কাদম্বরীর জীবনে কোনোটাই হয়ে ওঠা হলো না। ঠাকুরবাড়ির লোকজন তাদের সম্মানের কথা ভেবে কাদম্বরীর আত্মহত্যাকে স্বাভাবিক মৃত্যু বলে ধামাচাপা দিয়ে দেয়। কাদম্বরীর মৃত্যুতে রবীন্দ্রনাথ অনেক ভেঙে পড়ে এবং কাদম্বরীর মৃত্যুর পরও কাদম্বরীকে স্মরণ করে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা উপন্যাস লেখে। মৃত্যুর অনেক বছর পর কাদম্বরীর সুইসাইড লেটার সামনে আসে। এটা কোনো চিঠি নয়, এটা কাদম্বরীর ডায়েরি। পরবর্তীতে যা স্বয়ং একটি উপন্যাসের রূপ পায়। মুভি শেষে দর্শকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখা হয়, তা হচ্ছে কাদম্বরী রবীন্দ্রনাথ ঠাকুরের কে ছিল? ছোটবেলার খেলার সাথী, কৈশোরের প্রেয়সী, নাকি একমাত্র প্রেমিকা? হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কার্য উপন্যাস কাদম্বরী। তার বাস্তব জীবনের ঘটনাকে কেন্দ্র করে মাত্র 9 বছর বয়সে একটি মেয়েকে বিয়ের বাস্তব জীবনকে ঘটনা করে এই উপন্যাসটি অবলম্বনে এই ভিডিওটি করা হয়েছে। এই ভিডিও থেকে আমরা বর্তমান এবং অতীতের যে সমাজ ব্যবস্থা সম্পর্কে যে পার্থক্য সে বিষয়টি ফুটে তোলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কার জীবনের যে বাল্যবিবাহগুলো ঘটে এবং সেই সময়কার সমাজ ব্যবস্থাকে কেন্দ্র করে যেসব সংস্কৃতি গড়ে ওঠে তার অবলম্বনে উপন্যাসটি তৈরি করা। এবং এই আলোকেই আমাদের আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।